কাল মুম্বাইয়ের টাডা কোর্টে আত্মসমর্পণ করবেন সঞ্জয় দত্ত। আজ টাডা কোর্টে জানালেন সঞ্জয় দত্তর আইনজীবী। গতকাল সঞ্জয় দত্ত দাবি করেন, বিচ্ছিন্নতাবাদীরা তাকে হুমকি দিচ্ছে। নিরাপত্তার স্বার্থে ইয়েরবাড়া জেলে আত্মসমর্পণ করতে চেয়ে টাডা কোর্টে আবেদন করেন তিনি। কিন্তু আজ সকালে আইনজীবীর মাধ্যমে সঞ্জয় দত্ত টাডা কোর্টে জানান, জেলে নয়, আদালতেই আত্মসমর্পণ করতে চান তিনি। আদালত তার আবেদন মঞ্জুর করেছে। 1993 সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে সঞ্জয় দত্তকে 5 বছর কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কালই শেষ হচ্ছে তার আত্মসমর্পণের সময়সীমা। জঙ্গলমহলে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীকে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য ব্যবহার করবে না রাজ্য সরকার। মহাকরণ সূত্রে এমনটাই খবর। মহাকরণ সূত্রে আরও জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দার্জিলিং সফরসূচি কাটছাট করে আজই কলকাতায় ফিরে আসছেন মুখ্য সচিব সঞ্জয় মিত্র। এ ব্যাপারে স্বরাষ্ট্র দপ্তর ও পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি। মহাকরণ সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশ মতো 3 দিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে কমিশনের সঙ্গে সহমতে পৌঁছতে রাজ্যের একাধিক প্রস্তাব তৈরি। আজ বিকেলে অথবা কাল সেই সব প্রস্তাব নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আলোচনা করতে যাবেন সরকারি প্রতিনিধিরা। আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে রিসেন্ট কথাবার্তা চলছে, আমি নাম বলতে চাই না, এটা সিবিআই আমাদের কাছে ফরওয়ার্ড করেছিল এবং সেটাও ফরওয়ার্ড করেছিল বিধাননগর থানার কাছে। সেটাও পয়লা বৈশাখের পরে আমরা হাতে পেয়েছি। মুখ্যমন্ত্রী এই দাবি করলেও বিভিন্ন সরকারি তথ্য থেকে পাওয়া গিয়েছে সম্পূর্ণ বিপরীত তথ্য, যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সেই তরজা এবার বাড়তি মাত্রা যোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভারই এক সদস্য। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক বৈঠকে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে দাবি করেন, লগ্নি সংস্থা সম্পর্কে আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রী ও কোম্পানি বিষয়ক মন্ত্রীকে জানিয়েছিলেন তিনি। জানত রিজার্ভ ব্যাংক ও সেবিও। মন্ত্রী হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপও করেন তিনি। সাধন পাণ্ডের এই দাবির পর প্রশ্ন উঠছে, ক্রেতা সুরক্ষা দপ্তর এত কিছু করলেও কি করে এই দাবি করেন মুখ্যমন্ত্রী? সাধন পাণ্ডের দাবি, অনেক সময় সরকারি দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে। এই প্রেক্ষিতে তিনি বলেন, লগ্নি সংস্থা মোকাবিলায় রিজার্ভ ব্যাংক থেকে প্রশিক্ষণ নেওয়া তাঁর দপ্তরের আধিকারিকদের কাজে লাগাতে পারে রাজ্য। হাওড়া লোকসভা উপনির্বাচন চতুর্মুখী লড়াই হয়ে গেল ত্রিমুখী। প্রার্থী প্রত্যাহার করে নিল বিজেপি। সম্প্রতি বিজেপি রাজ্য নেতৃত্ব ঠিক করে, হাওড়ায় উপনির্বাচনের জন্য তারা প্রার্থী করবে দলের প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষকে। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় ছিল তারা, কিন্তু তাতে সায় দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার বিজেপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগে তারা কোনো উপনির্বাচনে লড়বে না। সম্প্রতি ইংরেজবাজার, রেজিনগর ও নলহাটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে লড়েছিল বিজেপি। তাহলে হাওড়ায় লোকসভা উপনির্বাচনে কেন ভোটের ময়দান ছেড়ে দিল বিজেপি? দলের তরফে আনুষ্ঠানিকভাবে যাই বলা হোক, বিজেপির এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, লোকসভা নির্বাচনের পর বিজেপি যদি কেন্দ্রে জোট সরকার গড়ার মতো অবস্থায় পৌঁছয়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনীয়তা পড়তে পারে। এমনটা ভেবেই কি হাওড়ায় উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিল না বিজেপির শীর্ষ নেতৃত্ব?